সংবাদ সংযোগে এমন অনেক সংবাদ খবর আমাদের সামনে আসে যেগুলোর রাজনৈতিক, সামাজিক এবং নানামুখী বিশ্লেষণ, বিতর্ক প্রয়োজনীয় হয়ে পড়ে। তাই ৭১ মঞ্চে আমরা আপনাদের সামনে উপস্থিত হই প্রধান সব বিষয়, যুক্তি, তর্ক এবং মতান্তর নিয়ে। রাজনীতিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নিয়োগের বক্তব্য, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ফেরা না ফেরার তর্ক, হলমার্ক দুর্নীতি, নির্বাচনকালীন সরকার কাঠামো, সরকার প্রধান ইত্যাদি বিষয় ঘুরপাক খেলেও গত কয়েকদিন ধরে রামুর বৌদ্ধ মন্দির এবং লোকালয়ের সন্ত্রাস, শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলা, লাঠিপেটা, বিএনপি পুলিশ সংঘর্ষ, বিএনপি নেতাকর্মী গ্রেফতার, তেল গ্যাস রক্ষা কমিটির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির সংঘর্ষ ইত্যাদি নানা ঘটনা রাজনীতির মাঠকে আবারও করে তুলেছে উত্তপ্ত। রাজনীতি পর্যবেক্ষক মহল এবং সাধারণ মানুষ চিন্তিত, শঙ্কিত সরকারের শেষ সময়ে এসে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সে বিষয় নিয়ে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় আপনাদেরকে বললাম। আমাদের এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আজকে ৭১ মঞ্চের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আমার বামে রয়েছেন শাহরিয়ার আলম এমপি, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমার এই পাশে রয়েছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। দর্শক, আমাদের সাথে আরো অতিথিরা যোগদান করবেন, তবে ঢাকা শহরের চিরপরিচিত যানজটে তারা আটকা পড়ে আছেন। যানজট থেকে মুক্ত হলেই তারা আমাদের সাথে এসে যোগদান করবেন বলে আমরা আশা করছি। প্রথমে যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আরাফাত, আপনিও ইউনিভার্সিটি টিচার, যদিও পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেক তফাৎ রয়েছে, অনেক তফাৎ রয়েছে। আমরা যদি রাজশাহী ইউনিভার্সিটির কথাটা বলি, সেখানে ছাত্রলীগ এবং শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, বলা হচ্ছে আধিপত্য বিস্তারের কে কেন্দ্র করে শিবিরের সাথে সংঘর্ষ। কিন্তু আমরা দেখি যে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রলীগের এক ধরনের দখল এবং আধিপত্য বিস্তারের একটা প্রচেষ্টা চলছে। বিশেষ করে গণমাধ্যমের কথা যদি আমরা ধরে নিই, সেখানে রয়েছে যে ছাত্রলীগের তালিকা অনুযায়ী কর্মচারী নিয়োগ না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২৫ দিন ধরে বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দখলে রেখেছে শিবির এবং সেখানে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ রয়েছে। আর কিছুদিন আগে যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা চিন্তা করে দেখি, সেখানে আসলে ছাত্রলীগ অভিযুক্ত। আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারের এই শেষ সময় এসে ছাত্রলীগ যে ভূমিকায় নেমেছে, সেটা কি আসলে ছাত্র সংগঠনগুলোর আসলে কোন রকম তাদের ছাত্র সংগঠন বিষয়ের কাজ, নাকি এটা আসলে সরকারের এক ধরনের আশ্রয় প্রশ্রয়ের? ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটেছে, আমি যদি একটু সময় পাই একটু ব্যাখ্যা করার। আমার নিবাস রাজশাহী শহরে এই বিশ্ববিদ্যালয়ের ২ কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আমি অনেক ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে পরিচিত। ৮০-র দশকের শুরুতে জামাত ইসলামী যখন তাদের রাজনীতির সূচনা করে এবং ছাত্র সংগঠন ছাত্র শিবির রাজশাহী শহরে যখন আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন কিন্তু একটি প্রচণ্ড রক্তক্ষয়ী একটি সংঘর্ষ হয়েছিল। এবং তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত ছাত্র মৈত্রীর একটি শক্ত অবস্থান ছিল, ওয়ার্কার্স পার্টির, যেটিকে আমরা ছাত্র সংগঠন বলে জানি। এবং তখন থেকে শুরু করে পরবর্তী সময়গুলিতে আমরা দেখেছি ৮০-র দশকে প্রথম দিনই আমার যতদূর মনে পড়ে ৪ জন নিহত হয়েছিলেন, পরবর্তীতে ৮৩ সালে, ৮৮ সালে, ৮৯ সালে, এবং ধারাবাহিকভাবে এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় একবারে সূচনা লগ্ন থেকে বলতে গেলে, কিন্তু স্বাধীনতার আগের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের, তখন আদর্শের ভিত্তিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় ২৫ জন ছাত্র নিহত হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। এবং এখনো পর্যন্ত আমি, ইফ আই এম নট, মানে মেমোরি যদি আমার ঠিক হয়ে থাকে, এখনো পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। তো এখানে একটা ললেসনেস কাজ করছে এবং এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতিটা এরকম হয়ে গেছে যে বিচার না হওয়ার কারণে, যে অতীতে যেহেতু একজন হত্যা হয়েছে তাহলে তার প্রতিশোধ আরেকটি হত্যা হতে হবে। তবে গত ২ দিন আগে যেটি ঘটেছে, যে আপনারা দেখেছেন যে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের একজনকে মেরে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছিল, লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল, এবং একই দিন প্রায় ২০-এরও অধিক ছাত্রকে হাতের পায়ের রক কেটে নেওয়া হয়েছিল। তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট যখন ক্ষমতা আসে ২০০৯ সালে দায়িত্বপ্রাপ্ত হয়, তার আগের সরকারের সময়, বিএনপি জামাত জোট সরকারের সময়, জামাত ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দ্বারা ২ জন শিক্ষককে হত্যা করা হয়েছিল, এবং একজনকে ঠিক ফারুককে যেভাবে মেরে ম্যানহোলে ফেলে রাখা হয়েছিল, একজন শিক্ষক আবু তাহের সাহেবকেও ঠিক একইভাবে মেরে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছিল। না, এর ব্যাখ্যাটা এই কারণে দিতে চাচ্ছি যে ছাত্রলীগ যারা করছেন, আমি কোনোভাবেই তাদের এই অস্ত্র বা অস্ত্রের মহড়াকে আমি সমর্থন করছি না, কিন্তু তারা যে জিনিসটা, না অবশ্যই না, কিন্তু যে জিনিসটা, যে ধারাবাহিকতায় তারা এসে, তারা ভাবছে যে এভাবে যদি
আমরা কর্তৃত্ব দখল না করি তাহলে তারা ক্যাম্পাসে টিকতে পারবে না। কিন্তু এই জায়গায় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বাহিনীর আরো সচেষ্ট হওয়া উচিত ছিল। এবং আমরা যেটা দেখেছি যে এই ফারুক হত্যাকাণ্ডের পরে এটা বিচার না হওয়ার কারণে ছাত্রদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তার ফলশ্রুতিতে তারা একটি সেদিনের কর্মসূচির একটি অংশ ছিল যে তার এটা প্রতিবাদ সভা করার পরিকল্পনা করছিল, সেখানে আপনি ললেসনেসের কথা বললেন। হ্যাঁ, এখন তো আসলে আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে এই যে এখন তো ছাত্রলীগ করছে, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? না, এই ঘটনা শুধু ছাত্রলীগ একা করেনি, এখানে শিবির ছাত্রলীগের বন্দুকযুদ্ধ। সেখানে ইন্টারেস্টিং বিষয় হলো মিডিয়াতে যারা কাজ করছেন, আমি মিডিয়ার অনেক বন্ধু বা মিডিয়ার অনেক ছোট ভাইয়ের সাথে আলাপ করে দেখেছি যে তারা একটা ছবি ক্যাপচার, এই ধরনের একটা দ্বন্দ্বের সময়, একটা আর্মস ব্যাটল যখন হচ্ছে, তখন তারা ছাত্রলীগের পাশাপাশি থেকে তারা ছবি তুলতে পারেন, কিন্তু ছাত্রলীগের ছাত্র শিবিরের ধারে কাছে তারা ভয়ে যেতে পারেন না। সাংবাদিকদের মুখের কথা এটি, এবং এই কারণে ছবি একটি পক্ষের ছবি পত্রিকা দেখেছেন এবং ওখানে হাতে গোনা কয়েকজন ফটো সাংবাদিক উপস্থিত ছিলেন, কিন্তু ছাত্র শিবিরের কোনো ছবি তারা তুলতে পারেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? ব্যবস্থা কিন্তু অতীতে, এই যে এর মধ্যে একজন ছিল, আর ছাত্রলীগের অফিসিয়াল ভার্সন আমরা শুনিনি, কিন্তু একজন সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কৃত কিন্তু অস্ত্র প্রদর্শন করেছে, অস্ত্র গুলি ছুড়েছে, এবং কোনোভাবে এটা কিন্তু ছাত্রলীগের সাংগঠনিক বিষয় নয়, এটা আধিপত্য বিস্তার অথবা ব্যক্তি কোনো স্বার্থের দ্বন্দ্ব থেকে তারা সেখানে যোগদান করেছে। কিন্তু ছাত্রলীগের যে আন্দোলনটি ছিল যে এরকম মৌলবাদ এবং জঙ্গিবাদের যারা ধারক এবং বাহক, তাদেরকে ক্যাম্পাসে তারা রাজনীতি করতে দেবে না, এই ধরনের সেন্টিমেন্ট কাজ করছে হয়তো। আপনি বলছেন আধিপত্য বিস্তারের মানে গন্ডগোল এটি না? না, সেখানে যারা আরো যোগ দিয়েছে, এই যে বহিষ্কৃত ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি কিভাবে আসলো? ছাত্রলীগের কমিটিতে যে ছেলেটি নেই, যে ছাত্রটি নেই, সেও সেখানে অংশগ্রহণ করেছে। তার অংশগ্রহণটি আধিপত্য বিস্তার বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, হয়তো টেন্ডারবাজি আছে, কোনো দখলদারিত্ব আছে বা সিট বাণিজ্য আছে, কিন্তু ছাত্রলীগের মূল স্পিরিটটি ছিল যে তারা হয়তো দেখতে চাচ্ছে না ছাত্র শিবিরকে ক্যাম্পাসে। কিন্তু এর আগের আমি একটি কথা শুধু বলে নিতে চাই যে তাদের বড় ভাইরা যেভাবে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, গত বিএনপি জামাত জোট সরকারের সময় অতীতের সকল হত্যাকাণ্ডের যেখানে আপনার ছাত্র শিবির আসামি ছিল, প্রতিটা মামলা রাজনৈতিক মামলা থেকে প্রত্যাহার করা হয়েছে, এন্ড ইটস অফিশিয়াল। আচ্ছা, আপনি ওখানে ছাত্রলীগের, আচ্ছা ঠিক আছে, আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে বললেন যে ছাত্রলীগকে আপনি জাস্টিফাই করছেন শিবির যেহেতু অপোজিশনে আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি সেখানে আপনি, বা কুষ্টিয়ার কথা যদি বলি সেখানে আপনি ছাত্রলীগকে কিভাবে জাস্টিফাই করবেন? এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা দেখেছি যে একদম কমিটি ডিসলভ করে, ছাত্রলীগের পুরো কমিটি ডিসলভ করে দেওয়ার পরেও কিন্তু ওখানে সংঘাত হয়েছে। সেখানে কিন্তু আমি বলবো এটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা। এখানে যারা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন অথবা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, তাদের কারণ হচ্ছে যে ছাত্রলীগ থেকে বহিষ্কৃতদেরকে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার কিন্তু ছাত্রলীগ নিতে পারবে না। ছাত্রলীগ কিন্তু কেন্দ্র থেকে বিচার করতে পারবে না বা বলতে পারবে না তাকে জেলে ধরেন বা তার বিরুদ্ধে মামলা করেন। সেটা করতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, সেটা করতে হয় পুলিশ প্রশাসনকে। এগুলি তাদের ব্যর্থতা। এগুলি আমার মনে হয় আপনার কাছে আবার আসবো। আরাফাত, আপনার কাছে প্রশ্ন করছি, আমি এই একই কথাটা বলছি, এই ছাত্রলীগকে কি আসলে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে বা মাঠে নামানো হয়েছে বিরোধী দল যাতে করে এই আন্দোলনে নামতে না পারে? আসলে লাঠিয়াল বাহিনী কিনা, মানে এই ছাত্র মানে অঙ্গ সংগঠন যেগুলো, এগুলো মানে বাংলাদেশের যদি আমরা স্বাধীনতা পরবর্তী ইতিহাস একটু দেখি, একটি পর্যায়ে এসে অনেকটা লাঠিয়াল বাহিনীর মতনই বিকশিত হয়েছে। ওভাবেই অল দ্য পলিটিক্যাল পার্টিজ এন্ড তাদের যে ছাত্র সংগঠন অলমোস্ট ওইভাবে। কিন্তু এখানে সবাই যে খারাপ সেটা আমি বলছি না, এখানে অনেক ভালো ছাত্ররা আছে, অনেক ভালো ছাত্র আছে যারা ছাত্রলীগ করছে, কিন্তু এটার ওভারঅল যে বহিঃপ্রকাশটা তার কর্মকাণ্ডের মাধ্যমে যেটা আসছে, সেখানে আমরা যেগুলো দেখছি সেখানে অ্যাপারেন্টলি আপনার বিষয়টি এরকম হয়েছে। এবং আপনাকে আমি বলি, আপনার মনে আছে হয়তো ছাত্রলীগই কিন্তু প্রথমবারের মতন অন্যান্য যত ছাত্র সংগঠন আছে একটি বয়সের বার টেনে দেওয়া হয়েছিল, যেটি কেন্দ্র থেকে করা হয়েছিল যে 29 বছরের বেশি হলে ছাত্রলীগ করতে পারবে না। সেই বয়সের বারটা কি এখনো ফলো করা হয়? এক্স্যাক্টলি, অফ কোর্স, ভেরি স্ট্রিক্টলি। এবং 29 বছর উপর হলে পারবে না, এবং ইলেকশনের প্রসেসের মাধ্যমে। এবং সেই ইলেকশনটা আপনার মনে আছে 2008 যে ইলেকশন এখানে হলো, তার 22 জানুয়ারি ইলেকশন যেটি হওয়ার কথা ছিল 2007-এ 111 হওয়ার আগে, সেই ইলেকশনে আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর একটি দাবি ছিল এই ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, এবং সেটিকে একটু নজির স্থাপন করার জন্য আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগের যে ইলেকশনটি হয় ইন্টারনালি, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সের মাধ্যমে ইলেকশনটি করলো এবং 29 বছরের সীমারেখা টেনে দিল, যাতে করে ছাত্রলীগ অনেক নেতা কর্মীরা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কমপ্লেইন ছিল। তারপর এখানে খুব স্ট্রিক্ট ছিল। সূত্র ধরে যদি আমি আবার আপনার প্রথম যে কথাটি বলেছেন সেটাতে সেখানে চলে যাই, আপনি বলেছেন যে সবগুলো ছাত্র সংগঠনই আসলে পাহারাদার বা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। না, আমি আসছি আপনার এই
পয়েন্টটি কেন বলছি, এটা কারণ আছে, আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে বলে। তো তারপরে আপনার যখন এই যে 29 বছর সীমারেখা যখন টেনে দেওয়া হলো, এবং তারপর এবারও লাস্ট ইলেকশনে কিন্তু ভেরি স্ট্রিক্টলি এটা ফলো করা হলো। মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ভিতরে বা আওয়ামী লীগ সিম্প্যাথাইজার অনেকের মধ্যে এবং বুদ্ধিজীবী মহলে অনেকেই 2006 যখন এই কাজটি করা হলো তখন তারা অনেকে বলেছে যে এইভাবে করাটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এই যে লাঠিয়াল বাহিনীর প্রশ্নে আমি আসছি, কিন্তু কারণ হচ্ছে 2006 তখন আওয়ামী লীগ কিন্তু রাস্তায় ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুজ নিয়ে যে হোয়াট এভার যে একটা সিচুয়েশন তৈরি হলো, তাদের অন্যান্য অনেক দাবি ছিল। তখন একটা প্রশ্ন উঠলো যে এই বাচ্চা ছেলেরা 29 বছর নিচে এরা কি রাস্তায় থেকে সেই আন্দোলনটা করতে পারবে কিনা, এরকম একটি বিষয় উঠেছিল। কিন্তু তার মানে দেখেন মনস্তাত্ত্বিক ব্যাপারটা দেখেন, আজকে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, এই ছাত্র সংগঠনগুলি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে যে দ্বন্দ্বের রাজনীতিটা, এখানে রাস্তায় নামতে হয়, এখানে রাস্তায় নেমে রক্ত দিতে হয়, এই বিষয়গুলি এখনো থেকে গেছে। এই কালচার থেকে আপনি না বেরোতে পারলে হুট করে ছাত্রলীগকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। এবং এই কালচারটা শুরু হলো কি করে সেটি আপনাকে বলি। আপনাকে মানে সেলফ ডিফেন্সের জন্যও কিন্তু আমি বলি, একটু শেষ করি এখানে, 75 পরবর্তী সময়ে বাংলাদেশে মৌলবাদীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং আপনি শিবিরের চরিত্র দেখেন, তারা কিন্তু ট্রেডিশনাল পলিটিক্স করে না। হ্যাঁ, এই যে মৌলবাদীদের বিপক্ষে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেখানে আমি আসছি। মৌলবাদীদের বিপক্ষে ইভেন্চুয়ালি আপনার সেলফ ডিফেন্সের জন্য, নিজে বেঁচে থাকার লড়াইয়ের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে করতে একটি মনস্টার তৈরি হয়ে গেছে। আজকে ছাত্র সংগঠনের মধ্যে কোথাও আমরা মানে ছাত্র বা মানে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি তার কোনো চরিত্র কোথাও দেখতে পাচ্ছি না। এটা কি অনেকটা ফ্রাঙ্কেনস্টাইনের মতো হয়ে যাচ্ছে? এক্স্যাক্টলি, অফকোর্স। এবং এখান থেকে বের হয়ে আসার জন্য একটা ঐক্যমত্য দরকার, কিন্তু ঐক্যমত্য হওয়ার কোনো আশা আমি দেখছি না। কেন জানেন? ঐক্যমত্যটা তৈরি করবে কে? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে আপনার এই ঐক্যমত্য অবশ্যই জামাত বা শিবিরের সাথে হবে না, তারা তো স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি। ঐক্যমত হওয়া উচিত ছিল প্রধান দুটি দলের মধ্যে, কিন্তু এই প্রধান দুটি দলের মধ্যে একটি দল আবার সামরিক শাসন থেকে বের হয়ে আসা একটি দল, এবং তাদের মধ্যে মৌলবাদ কে আশ্রয় প্রশ্রয় দেয় এবং বিকশিত করার একটি চরিত্র আছে। কাজে আপনার এককভাবে আওয়ামী লীগের পক্ষে ডিফিকাল্ট। আজকে যদি আওয়ামী লীগ ধরেন এই যে যেমন 29 বছরের যে বিষয়টি বলেছে, ব্যালট বাক্সের বিষয়টি বলেছে, ছাত্র সংগঠনকে অ্যাট লিস্ট কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, কন্ট্রোল করে যদি সব ভদ্র ছাত্র পড়ুয়া ছাত্রদের ভরে ছাত্রলীগ ধরেন ভরে দেয়, কালকে হয়তো ছাত্র শিবির প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এদের সবকে মানে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। পড়ুয়া ছাত্ররা বা ভদ্র ছাত্ররা আসলে সেটা হচ্ছে সেটা সরকারের জন্য বিপদ মনে করছেন? সরকারের জন্য না, বাংলাদেশের জন্য ইন আ সেন্স। আমরা আলোচনায় আবারও ফিরব, এবং যানজট থেকে মুক্ত হয়ে তারা অবশেষে ৭১ মঞ্চে আসতে পেরেছেন, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আরো যোগ দিয়েছেন আমাদের সাথে জুনায়েদ সাকি, আহ্বায়ক গণসংহতি। আপনারা যানজটে আটকা পড়েছিলেন। আমরা তখন কথা বলছিলাম যে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলগুলোর যে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে, বিশেষ করে ছাত্রলীগ বিভিন্ন বিষয়ে অভিযুক্ত হচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলি, ঢাকা ইউনিভার্সিটি বলি, ইসলামিক বিশ্ববিদ্যালয় বলি। আরাফাত বলছিলেন যে আসলে যদি ভদ্র এবং পড়ুয়া ছেলেমেয়েরা এই সংগঠনগুলোতে আসে তাহলে সেটা দলের জন্য ক্ষতিকর, কারণ মাঠে বা লড়াই, আপনি বললেন না সেটা। আমি সেটা বলিনি, এটার পেছনে আরো ব্যাখ্যা ছিল। এভাবে যদি আপনি কোট করলে এটা মিসআন্ডারস্টুড হয়ে যাবে। আমি চাই যেটি সেটি হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে ভদ্র ছেলেমেয়েরা আসলে যেটা, হ্যাঁ জি সুবিধা হবে। আমি যেটি বলেছি, যেটা আমি চাই পরিবেশটা এমন হোক যে ভদ্র পড়ুয়া এবং যারা পড়াশোনার মধ্যে আছে, মেধার বিকাশ ঘটাচ্ছে, এরকম ছাত্ররাই ছাত্র সংগঠন করুক। কিন্তু বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে যখন মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী ছাত্র সংগঠনগুলো অনেক ফুলে ফেপে বড় হয়েছে, তাদের অস্তিত্বের লড়াই একটা দ্বন্দ্বের মধ্যে চলে গেছে সবসময় ছাত্র রাজনীতি। এই দ্বন্দ্বের মধ্যে থেকে মনস্টারগুলি তৈরি হয়েছে। আমি সেখানে বলছি আজকে দ্বন্দ্বকে যদি আপনি আপনাকে এই প্রসঙ্গে যদি না ফেলতে পারেন, এই প্রসঙ্গে আপনার মত জানতে যাচ্ছি। এই প্রসঙ্গ ধন্যবাদ আপনাকে। আমাদের পক্ষে আপনি যে অবস্থান নিয়েছেন, ওকালতি করেছেন, আমি বলেছি যে যানজটে দুর্বিষহ জনজীবন, মানে তার থেকে বেরিয়ে এসেছি। এবং সে সময় যখন উপস্থিত, আমি ফোনে শুনছিলাম আপনাদের আলোচনা, আমি শুনছিলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রসঙ্গটা আজকে এসছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের একটা অচলাবস্থা, সন্ত্রাস, নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু আজকের না। এটা তো আরাফাত বলেছেন যে ৭৫ পরবর্তী সবকিছুতে আমরা মোটামুটি, আমি ইতিহাসে যাচ্ছি না, ৭৫-এর আগে কি ছিল, ব্যালট বক্স ছিনতাই থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল, মহসিন হলের ৭ খুন, বিভিন্ন অনেক কিছু ছিল, এগুলি নিয়ে আর নতুন করে কথা বলার প্রয়োজন নেই। এবং বর্তমানে যে প্রেক্ষাপট, আমাদের যে ব্যাধি, সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে শিক্ষাঙ্গনের সন্ত্রাস, এবং লাগামহীন ভাবে সরকারি ছাত্র সংগঠনগুলো
এমন ভাবে বেপরোয়া হয়ে গেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন যে উনি সাংগঠনিক নেত্রী থাকবেন না বাংলাদেশ ছাত্রলীগের, বাধ্য হয়েছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফর্ম দেয়া হতো, ভর্তি ফর্ম আপনার মনে করেন যে ছিনিয়ে নিয়ে যাওয়া হতো, টাকার বিনিময়ে ভর্তি করা হতো, এবং এক পর্যায়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে যে অনলাইনে ভর্তি ফর্ম অ্যাটলিস্ট যাক একটা কিছু থেকে ধ্বংসের, অন্য কিছু ছিল, যাই হোক ধ্বংসের মধ্য থেকেও সৃষ্টির একটা এই আছে। আমি যেটা দেখলাম আর কি, যে এই চাঁদাবাজি বা লুটতরাজ এর মধ্য থেকে যে আপনার ভর্তি প্রক্রিয়াটা যেটা এখন অনেকটা স্বচ্ছ, এগুলো কিন্তু এখন চলছে। বারবার যখন শিক্ষাঙ্গনে আমি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেবের একটা বক্তব্য আমি শুনেছিলাম, তখন আমি লন্ডনে ছিলাম, উনি হাউমাউ করে কাঁদছিলেন। সিলেট এমসি কলেজের যে ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো ছাত্রাবাস বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে। উনি হাউমাউ করে কাঁদছিলেন যে আমি এই রুমে ছিলাম, আমার কলেজ কোথায়, আমার এই ছাত্রাবাস কোথায়। গত পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার যে ঘটনা ঘটেছে, নারকীয় সন্ত্রাস, যেটা যারাই করুক, উনি বলেছেন যে দলেরই হোক আমি সাধুবাদ জানাই, একটা আশার আলো আমি খুঁজে পাচ্ছি। আমি আরাফাত সাহেবের একটা বক্তব্য আমি শুনছিলাম, আমি ফোনে শুনছিলাম যে বিচার যে হয়নি, এই যে বিচারগুলো না হওয়ার কারণে কিন্তু এই সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে সরকার যারা আছেন তাহলে ওনারা কেন বিচার করছেন না? 2010 সালে একটা হত্যাকাণ্ডের আপনি আরিফের কথা বলেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে, এটা তো মানে এক্সপেক্ট করতে পারি না। কোন সিভিলাইজেশনে আমরা আছি? একটা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা আপনার কুপিয়ে হত্যা করে ম্যানহোলে ফেলে দেবে। ফারুক, আমরা কেন এর বিচার পাচ্ছি না? এই বিচারগুলো যদি হয়, আর বারবার কিন্তু আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগে, সেটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আমার অনেক কলিগরা বলেছেন, বা আপনার বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বলেছেন, বলে যে ছাত্রলীগের মধ্যে ঘাপটি মারা শিবিরের লোকজন আছে, এগুলো ওরা করছে। তাহলে তো আমি দেখি যে একটা হলো গিয়ে শিবিরের এ টিম, ছাত্রলীগ হলো শিবিরের এ টিম একটা, আরেকটা হলো শিবিরের বি টিম। এই প্রসঙ্গে আমরা আসবো, জুনায়েদ স্যারকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ছাত্রদের বিষয় নিয়ে আমরা কিন্তু ছাত্র দল বলি বা ছাত্রলীগ বলি, তাদেরকে কখনো আন্দোলন করতে দেখিনি, বিশেষ করে শিক্ষা বিষয়ে তাদেরকে গত কয়েক দশকে আন্দোলন করতে দেখিনি। শিবিরের কথাটা বলি, শিবির তো সবসময় আমরা আসলে বিতর্কিত, যেখানে যখন যে সরকারে থাকুক না কেন আসলে সংগঠনগুলোকে আমরা দেখি, ছাত্র সংগঠনগুলোকে দেখি তাদের পাহারাদার হিসেবে কাজ করতে। তাহলে আসলে ছাত্র সংগঠনগুলোর বাস্তবে ভূমিকাটা কি? চট করে একটা কথা বলি। আসলে আমাদের দেশে এখন আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক দুটো, মানে যেটাকে বাইপোলার কিংবা দ্বিদলীয় একটা মেরুকরণ তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ আরো অনেকে আছেন, বিএনপির সাথে জামাত আছে। এই দুই দ্বিদলীয় বৃত্তের মধ্যে পড়ে মানে আমাদের সত্যবাবু বেশ বিপদের মধ্যে আছে। মানে সত্য খোঁজাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং সত্য দেখা যাচ্ছে যে এক একটা কনটেক্সটে এক একভাবে বলা। আমার মনে হয় যে একটু ভিন্ন জায়গা থেকে, মানে জনগণের অবস্থান থেকে কথা বলা সম্ভব, এবং একটা কথা বললেই সেটা আইদার আওয়ামী লীগের বিপক্ষে গেলে এটা বিএনপি, অথবা বিএনপির বিপক্ষে গেলে এটা আওয়ামী লীগ, এইভাবে এর বাইরে আসা সম্ভব। এবং আমার মনে হয় এখন জনগণের অবস্থান থেকে কথা বলার প্রয়োজনীয়তাও আছে। বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের বিষয়টা হচ্ছেটা কি? আমি এর আগে ওখানে একটা টকশো বলেছিলাম যে সন্ত্রাস আগেও ছিল, সেটা 71 সালের আগে, এবং সেই সন্ত্রাস ছিল তখন সংখ্যালঘিষ্ঠ অংশ, তখন প্রতিরোধের শক্তিটা ছিল অনেক বেশি, এবং যার কারণে সন্ত্রাসের শক্তি পরাজিত হয়েছিল। 71 সালের বাংলাদেশের জন্য কিংবা যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতিটা আমাদের সামনে আনলো, আমরা দেখলাম যে রাষ্ট্র কিন্তু সেই জায়গায় যায়নি। রাষ্ট্র ক্ষমতাটা কোনো না কোনো ভাবে একটা দখল, লুণ্ঠন, মানে ধন সম্পদ আহরণের হাতিয়ার হয়ে উঠলো, এবং তার একটা প্রতিফলন কিন্তু শিক্ষাঙ্গনে পড়েছে, এবং ছাত্র সংগঠনগুলোর চরিত্র সেই দখল লুণ্ঠনের অনুযায়ী তৈরি হচ্ছে। এবং এটা আমি বলবো যে 72 সাল থেকে অনেক ঘটনার উদাহরণ দেওয়া সম্ভব, এবং এটা পরবর্তীকালে আরো ত্বরান্বিত হয়েছে, মানে ক্রমেই এটার বৃদ্ধি একটা ঘটেছে। এবং তার ইনহারেন্ট লজিকটা হচ্ছে এই যে দখল লুণ্ঠনের হাতিয়ার যখন হয়, যে পরবর্তীতে আসে সেটা আরো বেশি ব্যবহার করতে পারে। ছাত্র সংগঠনগুলোর পলিটিক্সটা কি দেখেন আপনি, 72 সালের পর থেকে তারা শিক্ষার জন্য যে আন্দোলন, নিজেদের অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনগুলো না করে কিন্তু তারা অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানের দখলটাকে কাজে লাগিয়ে বৈষয়িক উন্নতি করার দিকে ঝুঁকে পড়লো, এবং সেটা যে যত ছাত্র সংগঠনের নেতৃত্ব হচ্ছে, তারা ক্ষমতার আহরণ করছে, তারা সেটা সেই অনুযায়ী কাজে লাগালো। এই ধারাটা চলছে, এবং খেয়াল করেন মাঝখানে 80-র দশকে এরশাদের রেজিমে একটা সাময়িক সময়ের জন্য ছাত্র সংগঠনগুলোর কিছুটা রাজনৈতিক চেহারা ফিরে এসেছিল, এবং তখন কিন্তু দেখা যেত যে তখনও সন্ত্রাস থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি বিজয়ী হয়েছিল।
কিন্তু 90 সালের পরে আমি বলবো যে এই দুই প্রধান সংগঠন তাদের এই পালাক্রমে ক্ষমতায় আসার মধ্য দিয়ে তারা কিন্তু এই হাতিয়ার হিসেবেই ক্ষমতাটাকে কাজে লাগানো, বৈষয়িক উন্নতি সেভাবেই কাজে লাগাচ্ছে। ইসলামী ছাত্র শিবির তো 71 সালে পরাজিত, তার রাজনীতি 71 সালে পরাজিত হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র তাকে নিজেকে কায়েম করার অর্থ হচ্ছে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবিরের অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্ব এখানে থাকার কথা না। তার মানে আমাদের আজকে জামাত কিংবা ইসলামী ছাত্র শিবিরের এই তাণ্ডব, তার যে একটা শক্তিশালী উপস্থিতি, এটা প্রমাণ করে রাষ্ট্র যে প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়েছিল 71 সালে, সেই রাষ্ট্র কায়েম হয়নি এবং রাষ্ট্রের মদদেই এই 42 বছরে এই বারবারন্ত। এবং সেটা এখন এটা একটা শ্রেণীগত চরিত্রে দাঁড়িয়ে গেছে, যেটা ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, এর মধ্যে আসলে রাজনৈতিক নামের ইতিহাসের পার্থক্য আছে বটে, কিন্তু বাস্তব কর্মকাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে পার্থক্য করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনগুলো যদি না দাঁড়াতে পারে, তাহলে এই যে আজকে ধরেন আপনি মারামারি করে মানে এই যেভাবে দখলের জায়গাটা রাখা হচ্ছে, এইভাবে আমার মনে হয় না এমনকি ইসলামী ছাত্র শিবিরকে পরাজিত করা সম্ভব। পরাজিত করার জন্য রাজনৈতিক আদর্শিক জায়গাটা দরকার। ছাত্র আন্দোলনের যে তার অধিকারের প্রশ্নে যে তার যে অবস্থান এবং আমাদের যে বিরাট ঐতিহ্য, সেই জায়গায় ফেরত না যাওয়া পর্যন্ত এবং সেই জায়গাটা শক্তিশালী না হওয়া পর্যন্ত এই জায়গার বদল। আপনি রাজনীতির কথা বলেন, আমরা যদি সামগ্রিক রাজনীতির কথা বলি এবং বিরোধী দলের প্রতি, বিশেষ করে বিএনপির প্রতি এখন সরকারের যে ভূমিকার কথা বলি, যে বিএনপির কার্যালয় দুদিন ধরে ঘিরে রেখেছে পুলিশ, বিএনপির নেতারা অবরুদ্ধ আছেন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল সহ 22 জন রিমান্ডে। আমি জানতে চাচ্ছি যে সরকার যখন আগামী নির্বাচনের জন্য বিরোধী দলের সাথে সংলাপ চাচ্ছে, এখন বিরোধী দলের সাথে যদি এরকম একটা অবস্থানে চলে যায়, সেটা কি আসলে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি হবে, নাকি বিরোধী দলকে অন্যদিকে ঠেলে দেওয়া হবে? I don't see much relation between these two. আমি এই প্রসঙ্গে আলোচনার আগে আমি একটি সংবাদ পেলাম, সেই বিষয়টা একটু দর্শককে জানিয়ে দিতে চাই যে শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। আমরা এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে পারবো আমাদের 9টার সংবাদ সংযোগে। সেখানে আমাদের সংবাদদাতা রয়েছেন, আমরা সে বিষয়ে বিস্তারিত দেখব আমাদের 9টার সংবাদ সংযোগে। আমি এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম, শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে। এবং এই প্রসঙ্গটা আমার মনে হয় ফিরে আসা দরকার, যে এই যে রামুতে যে সাম্প্রদায়িক হামলা হলো এবং সেটাকে কেন্দ্র আমরা এই প্রসঙ্গেও চলে আসবো, রামু প্রসঙ্গে চলে আসবো। এই হামলাটি মানে এলটিটি টাইপের কোন হামলা না কি ধরনের হামলা, বিস্তারিত এখন আমি জানতে পারিনি, আমাদের প্রতিনিধি আছেন, উনি জানাবেন। আচ্ছা, আশা করি খুব ক্ষতিকারক কিছু, খুব ক্ষতি হয়নি সেখানে, যে এক সময় বলবে। আমি যদি বলতে চাচ্ছিলাম যে সংলাপ সরকার একটি প্রস্তাবনা বিভিন্নভাবে, ঠিক প্রস্তাবনাও নয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একাধিকবার, সংসদে কথা হয়েছে, সংসদে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিল ব্যবস্থা বাতিল করে 15তম সংশোধনী করি, 15ম সংশোধনী করি, তো তারপর থেকে বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু একেবারে কোনো ধরনের চিন্তা ভাবনা বাছবিচার না করে ইনস্ট্যান্টলি বিরোধী দল থেকে এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই সংশোধনী আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো, পরিবর্তন করবো না। আমি দমনপীড়ন বলছি, আমি আসি সেটাতে। সেটা হচ্ছে যে আমরা কি দেখেছি যে একটি সভা সমাবেশ হবে শান্তিপূর্ণ, কিন্তু বিএনপি এবং বিএনপির ছত্রছায়ায় আবার জামাত ইসলামী যেভাবে রাজনীতিতে সক্রিয় হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে বিএনপির চেয়েও বড় হয়ে গেছে, যেটা আমরা 2001 থেকে 2006 মধ্যে দেখেছি, সেই জায়গায় কোনো ধরনের ছুতো পেলে জ্বালাও পোড়া করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কতজন নিরীহ মানুষের, ব্যবসায়ীর এবং সাধারণ নাগরিকের গাড়ি ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন এই দুদিন আগে, আবার সেটি আমরা এর আগে হরতালের সময় দেখেছি। তো সেই জায়গায় খুব স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে যারা রাজনীতি করেন, যারা বলেন জনগণকে নিয়ে থাকবেন, রাজপথে থাকবেন, তারা পুলিশের গ্রেফতারের ভয় পেয়ে অবরুদ্ধ হয়ে নিজের ঘরের মধ্যে বসে থাকবেন। এটাও আবার আমার মনে হয় তার দলের নেতাকর্মীর কাছে হ্যাঁ, মামলা হতে পারে, যেখানে যদি প্রমাণ থাকে, লেজিটিমেট প্রমাণ থাকে, মামলা হবে। যদি প্রমাণিত না হয় তারা খালাস পেয়ে যাবেন, কিন্তু সরকার বা পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিতে পারে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, এটার সাথে আমি সংলাপের সংঘাত দেখছি না। একটা জিনিস হচ্ছে কি, যখন কোনো একটা ঘটনা ঘটে, একটা ইনসিডেন্ট ঘটে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে খুব সিদ্ধহস্ত। আমি যেটা দেখেছি সেদিন যে প্রোগ্রামটা ছিল, যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, ওনার গাড়ি বহরে হামলা করা হয়েছে, ডক্টর ওসমান ফারুক, ওনার সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, মির্জা আব্বাসের গাড়ি বহরে হামলা করা হয়েছে, তার তাৎক্ষণিক একটা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের মতো সেটা বিএনপি অফিসের সামনে কিন্তু হচ্ছিল। হঠাৎ করে আপনার দেখা গেল যে রাস্তার অন্যদিকে একটা কমিউনিটি সেন্টারের সামনে রাখা একটা সরকারি জিপ, আমি দেখেছি সেটা ফ্ল্যাগ স্ট্যান্ড, মানে সচিব লেভেলের অফিসাররা একটা প্রাডো সাদা জিপ, আমি নিজে টিভিতে দেখেছি স্পষ্টভাবে, পত্রিকাও এসছে। আমার কথা হচ্ছে যে যখন এখানে আপনার সভা চলছিল এবং বিক্ষুব্ধ ছিল মোটামুটি ভাবে বলতে গেলে, আমি বলতে পারবো
এই সভা চলাকালীন সময় সরকারি হঠাৎ করে একটা গাড়ি ওখানে পড়ে আছে এবং তার মধ্যে আগুন দেয়া হলো। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছেন যে সন্ত্রাস সহিংস রাজনীতি আমরা আর করব না, আমরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সম্পৃক্ত করে আমরা আন্দোলন করব এবং সেটা জনগণের দাবিতে আমরা পরিণত করব, যেটার ফল আমরা যেন ফসল বাংলাদেশের জনগণকে দিতে পারি। বেগম খালেদা জিয়ার ক্ষমতা যাওয়াটা কিন্তু মুখ্য বিষয় নয়। এর মধ্য দিয়ে যে সরকারি জিপটা আপনার যখন বিক্ষোভ চলে তখন আমি নিজেও যদি দেখি আমার গাড়ি নিয়ে কিন্তু আমি রাস্তা ছেড়ে যত তাড়াতাড়ি চলে যাব। সরকারি গাড়িটার ড্রাইভার কোথায় গেল, গাড়িটা ওখানে আসলোই বা কেন? আমি তো মনে করি যে খুব আমি বলছি যে গোয়েন্দা সংস্থা এই কাজটা করেছে এবং প্রভোগ করেছে। ছাত্র যারা আপনার বিক্ষোভ সমাবেশটা করছিল তাদেরকে তখনই একটা সুযোগ ছিল যে ছত্রভঙ্গ করা, টিয়ার সেল নিক্ষেপ করা, রাবার একটা রূপ দিয়েছে। না আমি একটু শেষ করে দিই শাহরিয়ার ভাই, আমি বলি সহিংস একটা রূপ হবে। বিএনপি যে পথটা পরিহার করতে চাচ্ছে বিএনপিকে সেই ট্র্যাপে ফেলার জন্য যে সরকারের যে কৌশল, আমি বিএনপিকে ট্র্যাপে ফেলা হচ্ছে সহিংস আচরণ করার জন্য। বিএনপিকে সহিংস আচরণে না, বিএনপির উপরে সহিংস আচরণের যে আপনার কালিমাটা লেপন করা, সেটাই ছিল এই মূল এজেন্ডা এবং সেটা বাস্তবায়ন করেছে। আমি আরাফাত ভাই বলবেন, আপনি বলেছেন যেটা আমি শুধু একটা তথ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী ওসমান ফারুক সাহেবের নির্বাচনী এলাকায় গত বছর তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তিনি গাড়ির ভেতরে ছিলেন। ভাঙচুরটা কে করেছিল অসীম ভাই? বিএনপির আভ্যন্তরীণ কেন্দ্র লেজর পত্রপত্রিকা এসেছিল। আমি শুধু এই কথাটা জানাতে চাইলাম এবং তার সভা পণ্ড হয়েছে এই কারণে তারা প্রতিবাদ করছেন, ওটা বিএনপির আভ্যন্তরীণ কেন্দ্র লেজর যেটা হয়েছে। আচ্ছা আমি এটাতে আসার আগে ছোট্ট করে আগের প্রসঙ্গটা একটু 30 সেকেন্ডে বলতে চাই। একটা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিয়ে 75 পূর্ববর্তী সময়ে যে একেবারে ছিল, কোনো সমস্যা ছিল না তা কিন্তু আমি কোথাও বলিনি, অবশ্যই ছিল, কিন্তু সেই সমস্যাগুলি ধীরে ধীরে সলভ হওয়া উচিত ছিল স্বাধীন বাংলাদেশে এসে। সেটা সলভ হওয়া তো দূরের কথা, 75 পরবর্তী সময় এটি আরো খারাপ হয়েছে। কেন বলি? কারণ এই যে বললাম যে 71-এ যে শক্তির পরাজয় হয়ে গেল, সেই শক্তি কিন্তু আবার পুনরুত্থান ঘটলো 75-এর পরে, এবং পুনরুত্থান ঘটলো না, তারা ফুলে ফেপে বড় হয়ে উঠলো এদেশে মাটিতে। এবং এই যে এখানে আজকে যে দ্বন্দ্বটা, এখানে আমি বলবো এই দ্বন্দ্বের মধ্যে ক্রম অবনতি, এক্স্যাক্টলি আমি এটাই বলতেছি, আরেকটা সরকার যাচ্ছে ক্রম এক্স্যাক্টলি সেইখানে এসে আমি বলবো যে আপনি লজিকটা কিন্তু আপনি একটা বিষয় বললেন না যে প্রতিরোধের শক্তি, এইখানে প্রতিরোধের শক্তি এখনো আছে। এখানে যে দ্বন্দ্বটা, এর মধ্যে পুরোটাই দখলদারিত্ব আমি মনে করি না। এখানে আমি পুরোটাই দখলদারিত্ব মনে করি না। আপনি যখন শিবিরের মতন একটা এরকম একটা মনস্টারকে ফাইট করেন, এর মধ্যে কিছু আছে হয়তো দখলদারিত্বের ইন্টেনশন নিয়ে ছাত্রলীগের মধ্যে, এবং প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলি আছে এর মধ্যে অনেকাংশেই আছে প্রতিরোধের শক্তি। প্রতিরোধের শক্তি অর্থ এই নয় যে আপনাকে বিরোধী দলের থেকে প্রতিরোধ করতে হবে, আপনি সরকারি দলের থেকেও কিন্তু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শক্তির বিপক্ষে দাঁড়িয়ে প্রতিরোধ করতে পারেন। এখানে দখলদারিত্বের কালচারটা তৈরি হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন শিক্ষক হিসেবে এটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, মেনে নিতে পারি না এবং দুঃখ পাই। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রতিরোধের শক্তি হিসেবে এটি কখনো কখনো কাজ করে, যেহেতু এখনো শিবিরের মতন একটি শক্তি, অপশক্তি এই দেশে এই রাজনীতিতে আছে। কামিং ব্যাক টু দিস, শিবিরের মতো অপশক্তি এই দেশে আছে, কিন্তু তাই বলে ছাত্রলীগ তো আসলে সেই এখানে গভর্নমেন্টের দায়িত্ব নিতে হবে। আমি আপনাকে আবার বলি, গভর্নমেন্টের দায়িত্ব নিতে হবে যে কালচার অফ ইম্পিউনিটি, যেটা যে বিচারগুলি হচ্ছে না, এই দায় কিন্তু গভর্নমেন্টের। এট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্টকে এখানে শেখ হাসিনা স্টেটসম্যানশিপ দেখেছেন অনেক ক্ষেত্রে, অনেক আনপপুলার ডিসিশন নিয়েছেন। এইসব জায়গাগুলোতে আমি মনে করি কিছু কিছু জায়গায় ওনাকে আরো শক্ত অবস্থান নিতে হবে, এবং এই যে পরিবর্তনগুলি ঘটানোর জন্য কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আমি কামিং ব্যাক টু আপনার প্রসঙ্গে প্রশ্ন যেটি করেছেন, সেই ইফ আই ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার, এখানে আমার মন্তব্য ভেরি সিম্পল। অসীম ভাই যেটি বললেন আমি জানি না এটি ঠিক কিনা, বা শাহরিয়ার ভাই যেটি বললেন এটাও আমি জানি না ঠিক কিনা। এখানে আমি যেটি বলবো, দায় কিন্তু আবার গভর্নমেন্টের ঘাড়ে পড়ে, প্রমাণ করে দিয়ে মানুষের সামনে এক্সপোজ করে দেওয়া হোক, কি সত্য কি বের হয়ে আসুক। মানে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার চাইতে আমার মনে হয় প্রমাণিত হওয়াটা প্রয়োজন তদন্ত। কিন্তু তাই বলে কি আপনার একটা রাজনৈতিক দলের, একটা বৃহৎ একটা রাজনৈতিক দলের অফিস, কেন্দ্রীয় কার্যালয় আপনার যেভাবে পুলিশ গত দুদিন ধরে ঘেরাও করে রেখেছে, গতকাল সকাল 9টার দিকে আমি জাস্ট গিয়েছিলাম, একজন আমাকে বললো যে এখানে কি করেন, উকিলের কাজ তো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু ছোট করে বলি, এই প্রসঙ্গে ছোট্ট করে একটু একটি মন্তব্য করি 1 সেকেন্ডে। এই যে ঘেরাও করার বিষয়টি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সমর্থন করি না, এটা আমি বলতে চাই। এবং মোয়াজ্জেম হোসেন আলালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে টিভিতে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে এটিকে সমর্থন করি না। আমি মন্তব্য করছি। প্রথমত, বাংলাদেশের রাষ্ট্রে তো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে শক্তিশালী কারো থাকার কথা না।
মানে এটা সরকার তাহলে বলুক যে তার চাইতে বেশি শক্তিশালী কেউ আছে। তাহলে আমাদের এখানে যখন ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সেই ঘটনাগুলোকে সত্যটা কি সেটা মানুষকে জানানো, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা না করে দেখা যাচ্ছে ঘটনা ঘটার সাথে সাথেই সেটার একটা রাজনৈতিক যাকে বলে ব্লেম গেম, মানে একে অপরকে দোষারোপ করা, সেই জায়গাটা ঘটছে, কিন্তু সত্য তার মধ্যে দিয়ে বের হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার বাংলাদেশে যেটা হয়ে আসছে, এর আগের সরকারও করেছে, জনগণের মানে বিরোধী রাজনীতিটাকে তারা স্পেস দিচ্ছে না, এবং সেই দমন পীড়নের নানান রকম তৎপরতা সেটা অব্যাহত আছে। এখানে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে, ধরুন ঢাকা শহরে রাজনৈতিক সভা করারই একটা জায়গা নেই, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইভেন বিএনপির এখানে যেটা উনি বললেন যে ওখানে একটা বোমা ফাটিয়েছে কি বলে সরকারের গোয়েন্দা সংস্থা ইত্যাদি ইত্যাদি, মানে আমি বলবো যে এই দ্বিদলীয় রাজনীতি এমন একটা জায়গায় মানে এসছে যেখানে আসলে এই ধরনের ঘটনা সম্ভব। আচ্ছা, দুই দলের রাজনীতির কথা আপনি বলছিলেন, এই জায়গায় এমন গিয়েছে যে এই ধরনের ঘটনা, আপনি দুই দলের রাজনীতির কথা বলছিলেন, এই রাজনীতিটাকে মানে চ্যালেঞ্জ করা, আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিকরণ, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই রাজনীতিটা চ্যালেঞ্জ করা খুব জরুরি। আপনি দুই দলের রাজনীতির কথা বলছিলেন, আমি যদি তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের কথা বলি, বা টিয়ারশেলে হামলায় যে 50 জন কর্মী আহত হয়েছে, বা আজকে যে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে, এই হামলাগুলোর ব্যাখ্যা কি আসলে? এটাই মানে আসলে মানে যখন আপনি একটা মানে রাষ্ট্রকে একটা বল প্রয়োগের বাহিনী হিসেবে কাজে লাগাবেন, এবং যেটা আসলে গড়ে উঠছে সে কারণে, তখন জনগণের যে মানে একেবারেই মৌলিক দাবিগুলো, একেবারেই জনসম্পৃক্ত দাবিগুলো, সেই দাবিগুলোর উপর এটা অস্বীকার করার উপায় নেই যে রাষ্ট্র কি আসলে বল প্রয়োগ করছে, নাকি আসলে সীমা অন্য দল বা অন্য সংগঠনগুলো বা অন্যরা সীমা অতিক্রম করছে, কোনটি আপনি মনে করেন? এটি আংশিকভাবে দুটোই আমার মনে হয়, যে এটা বাংলাদেশের রাজনীতির কালচার, যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রে ক্ষমতাশীল রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য। আবার ঠিক একইভাবে যে কারা ইনস্টিগেট করছেন, যে আমরা যদি সত্যি অসীম ভাই যে থিওরিটি বললেন যে ওখানে গোয়েন্দা সংস্থা সরকারি একটি গাড়ি পুড়িয়েছে, তাহলে এটা হবে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে নিকট অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে বিএনপি কার্যালয়ের সামনে সরকার একজন সচিবের গাড়ি পড়ানো হবে। একটু শেষ করি, আমরা আপনার কাছে যাব অবশ্যই। কিন্তু একটি কথা, যে আমরা সবকিছুতেই কেন যেন একটু অসহনশীল হয়ে পড়ছি। আমি একটু দুঃখই পাবো এবং সেই সাথে আমি সমবেদনাও জানাবো যে শিক্ষকদের উপরে যে পুলিশের আক্রমণটুকু হয়েছে আজকে, কিন্তু শিক্ষকদের ওই সমাবেশের উদ্দেশ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আপনাদের হয়ে আমি লড়াই করছি সরকারের বিভিন্ন যন্ত্রের সাথে। শিক্ষামন্ত্রী চাইলেই কিন্তু সব স্কুলকে এমপিভুক্ত করে দিতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অতীতে বলেছেন, শেষ করি একটি লাইনে, মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে উচ্চারণ করেছেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানে এক সিদ্ধান্তে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটার একটু প্রক্রিয়া আমরা দেখছি, আমরা এই ধরনের একটা কিছু করার চেষ্টা করব। সরকারের প্রধান নির্বাহী বলেছেন একটা কমিটমেন্টের কথা, সেই জায়গায় শিক্ষামন্ত্রীও বলছেন যেটা আমার একক সিদ্ধান্ত নয়, এটা অর্থ মন্ত্রণালয়ে যাবে, অর্থ সংস্থান একটা প্রসিডিউর রয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন, কিন্তু তারপরেও শিক্ষকরা কেন রাস্তা ছাড়ছেন না? এই ঢাকা শহরের যে কি অবস্থা, যে কোনো একটা মিটিং মিছিল হলেই এবং তারপরে ওখানে একজন শিক্ষক অসুস্থ হবেন, হাসপাতালে যাবেন, সরকারকে আরো বিব্রতকর পরিস্থিতি শিক্ষামন্ত্রীর এই কথা আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা দর্শক প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আমরা আসবো জুনায়েদ, দর্শক আপনি প্রশ্নটি করুন আপনার নামটি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লালবাগ থেকে বলছি, হাফিজুর রহমান। জি বলুন। এই ব্লেমের খেলা কতদিন চলবে? আর একটা প্রশ্ন হলো আমার, বিএনপি ছাড়াও অন্যান্য যে আপনার এই তেল গ্যাস রক্ষা কমিটি, পুলিশ কি আজকাল যে মারমুখী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এটা কি অতিরিক্ত নয় কি? আপনাকে ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে কথা বলছিলাম সরকারের দমন পীড়ন এবং ব্লেম গেমের ব্যাপারটা। আমরা একটা বিরতি নিতে হচ্ছে। সরকারের দমন পীড়ন নিয়ে এটা কতদিন চলবে? তবে আমি শিক্ষকদের বিষয়ে আসবো। আমি আসলে একটু রামুর ঘটনা নিয়েও কথা বলতে যাচ্ছি। আজকে সারাদিন ধরে সংবাদ সংযোগে এবং গত কয়েকদিন ধরে যা ঘটছে সেগুলো নিয়ে আমরা একটু একাত্তর মঞ্চে আলোচনা করতে চাই। আমি চট করে কয়েকটা মন্তব্য করে যাই। আমি একটু রামু প্রসঙ্গে এসে নিই, তারপরে আবার ওই প্রসঙ্গে চলে যাব। অ্যামনেস্টি, হ্যাঁ, দর্শক প্রশ্নের উত্তর নিব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রামুর ঘটনার বিচার দাবি করেছে, আন্তর্জাতিক মানের বিচার দাবি করেছে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান উনি বলছেন যে, মিজানুর রহমান বলছেন যে এটা আসলে পরিকল্পিত মানে হামলা এবং গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে জানতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে এই হামলার পেছনে। আমরা আসলে কি দেখতে পাচ্ছি?
এই যে বিভিন্ন রকম বক্তব্য আসছে, কি দেখতে পাচ্ছি? আমি আগে একটা বলেছি যে আমরা তাৎক্ষণিক একটা কমেন্ট করতে বা একটা সিদ্ধান্ত উপনীত হতে আমরা খুব সিদ্ধহস্ত। আপনি যেটা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশি বিদেশিরা জড়িত আছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে সবাই যেটা বলেছেন সবই কিন্তু তাৎক্ষণিক, অনেকটা তাৎক্ষণিক। না, প্রথম যেটা ছিল ওনার কমেন্ট যে একজন স্থানীয় সংসদ সদস্যের ইন্ধনে, একজন স্থানীয় সংসদ সদস্যের ইন্ধনে, স্থানীয় সংসদ সদস্য সে নিজে এসপি ডিসির সঙ্গে ছিল, সে এটা থামানোর জন্য আপনার কি পরিমাণ সচেষ্ট ছিল সেটা স্থানীয় প্রশাসন এবং আপনার ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, তারা সকলেই জানে। কিন্তু দায়িত্বশীল পদে থেকে যখন কেউ বলেন যে এটার সঙ্গে অমুকরা জড়িত ছিল, তখন হয় কি এই বিষয়টা যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বাংলাদেশের নাগরিকরা। আমি কক্সবাজারে লেখাপড়া করেছি, বড় হয়েছে, আমি কিন্তু এই বৌদ্ধদেরকে জানি, তারা খুবই শান্তিপ্রিয়, কিন্তু তারা কিন্তু কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝুটঝামেলা এর মধ্যে নেই, কিন্তু নিরীহ প্রকৃতির। তাদের উপরে এই ধরনের একটা, এবং আপনি আরেকটা জিনিস বলেছেন যে এটা গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে জানতো। হ্যাঁ, উনি বলেছেন, কিন্তু উনি জেনে শুনেই বলেছেন, কারণ এটা নিয়ে আপনার যখন ফেসবুকের মধ্যে কত 8টার দিকে বোধহয়, সন্ধ্যা 8টার দিকে বোধহয়, এবং সেটা আপনার প্রশাসনকে জানানো হয়েছে, আর হামলা শুরু হয়েছে রাত 10টা 11টার দিকে। তাহলে এই 2-3 ঘন্টার মধ্যে একটা জিনিস, এই ইস্যুটা কিন্তু খুবই সেন্সিটিভ, ইস্যুটা কিন্তু অনেক সেন্সিটিভ। তো সেক্ষেত্রে তো প্রশাসন দারুণভাবে ব্যর্থ, এবং দায়িত্বশীল ব্যক্তিদের যদি আপনার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেন, সেটা কিন্তু উস্কে দেওয়া ছাড়া আপনি প্রশমিত কখনোই করতে পারবেন না। দর্শক যিনি বলেছেন ব্লেম গেম, আসলে দ্যাটস পার্ট অফ পলিটিক্স, লাইক ইট অর হেট ইট। কিন্তু সরকার রাজনৈতিক দল পক্ষ বিপক্ষ সকলে বলবেন, কিন্তু সরকারের যে যন্ত্রগুলি রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা, তাদের দায়িত্ব হলো আসল ঘটনাটি খুঁজে বের করা। তো দর্শক যিনি বলেছেন হতাশ হওয়ার কিছু নেই, গণতন্ত্রের নিয়মই এটি। তা আর বক্তব্য পাল্টা বক্তব্য না আসলে সেটি গণতন্ত্র নয়। আর পুলিশের যে নিপীড়ন নির্যাতন, এগুলি কিন্তু ধারাবাহিকতা আছে। আমি একটা প্রসঙ্গ টেনে না নিয়ে এসে পারছি না, যে অনেকে বলেছিলেন যে একজন বিরোধী দলের চিফ হুইপের উপর এরকম নির্যাতন হলো, এই কারণে মানে বাংলাদেশ তার প্রেস্টিজ হারাচ্ছে, জাতীয় সংসদে আমরা জাতীয় সংসদে কেন এই ভাষায় কথা বলছি। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে জাতীয় সংসদে হাতাহাতি হয়, মারামারি হয়, খুনাখুনি পর্যন্ত হয়, সে জায়গায় আমরা অনেক বেশি সহনশীল। কিন্তু আমরা ওই কম্প্যারিজনগুলি করার মতো না, অবশ্যই নয়, অবশ্যই নয়। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে মতিয়া চৌধুরীর উপর আক্রমণ হয়েছে ন্যাক্কারজনকভাবে ফার্ম গেটে, আমাদের নাসিম ভাইয়ের উপর আক্রমণ হয়েছে রাসেল স্কোয়ারে, এবং আরো প্রচুর উদাহরণ রয়েছে। তো সেটি একজন পুলিশ কর্মকর্তা বা তদন্তে প্রকাশ পাবে যে কি কারণে কি উদ্দেশ্যে করেছেন। রামুর প্রসঙ্গ, ইটস অবভিয়াসলি এটি লজ্জাজনক আমাদের জাতির জন্য, কারণ বর্তমান সরকার আমরা যেটি নিয়ে গর্ব করি, আমি এর আগে একদিন বলেছি যে আমাকে যদি বলতে বলা হয় একটি বা সবচেয়ে প্রধান সবচেয়ে বড় সাফল্য কি সরকারের, সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ যে জঙ্গিবাদের মদতদাতা নয়, এই বা জঙ্গিবাদের খপ্পরে পড়ে যাচ্ছিল, এই ধারণা থেকে বের করে নিয়ে এসে আন্তর্জাতিক, শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি নতুন করে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু সেটাতে হঠাৎ করে এই ধরনের একটি ঘটনা আমাদেরকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আর ওই যে বিভিন্ন প্রশাসনের জন্য আসলে কিরকম প্রশাসনের ব্যর্থতা, আমি অবশ্যই বলবো এটা চরম ব্যর্থতা। কারণ হলো যে আরেকটি বিষয় রয়েছে যে এই যে সোশ্যাল মিডিয়াগুলি, ফেসবুক, যে ভদ্রলোকের ফেসবুকের কথা বলা হয়েছে, আমি ওটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করার চেষ্টা করেছি, অ্যাকাউন্টটি বোধহয় ডিসেবল করে দেওয়া হয়েছে, কিন্তু একই নামে আরেকটি পেয়েছি। এবং উনি আরেকটি সাইটের কথা বলেছেন যে ওই সাইট থেকে তাকে ট্যাগ করা হয়েছে, তার মানে ওই উৎপল কুমার বড়ুয়া দায়ী নন যেটা করেছেন। ট্যাগ করলে আপনি যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে না রাখেন, যে কেউ ট্যাগ করতে পারে, এবং যে অ্যাকাউন্ট থেকে ট্যাগ করেছে সে অ্যাকাউন্ট থেকে আমি যে কি ভয়ঙ্কর কিছু চিত্র দেখেছি, যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কিন্তু মানে মাথায় রক্ত চেপে যাওয়ার কথা যদি প্রচলিত ভাষায় বলতে চাই। তো সেটা সারাদিন ফটোকপি করে বিলি করা হলো। মানে ফেসবুক কিন্তু ওই এটা যে এখনো ঢাকা শহরে সে রিপারকেশন হয়নি, অন্য কোথাও হয়নি, বা অন্য মুসলিম বিশ্বের কোনো দেশে হয়নি, এটা আশ্চর্যজনক ঘটনা। প্রথমে যেটা হওয়া উচিত ছিল, হয়তো ফেসবুকটা 2-3 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া উচিত ছিল। এটা বন্ধ করে দিলে অনেকে বলবেন যে সোশ্যাল মিডিয়ার ফ্রিডম অফ স্পিচে হাত দেওয়া হচ্ছে। অনেকে ইউটিউব সম্বন্ধে বলছেন যে কেন খুলে দিচ্ছেন না। তো সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, জননেত্রী শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছেন এটা বিচার না হওয়া পর্যন্ত, এটা উইথড্র না হওয়া পর্যন্ত। আমি শেষ করি না, একটি কথা না বললেই হবে না, যে আমরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেবের কথা একটি স্টেটমেন্ট, সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে কি আমি আসলে এই ধরনের না সাময়িক এই ধরনের বিষয় বন্ধ করতে পারবো? রামুতে কতজন না অবশ্যই না, আমি সেটা বলছি না, আমি সেটা সাজেস্ট করি। আমি বলছি যে
যে প্রশাসনে যে ব্যর্থতা বলবো, যে তারাও তো আবার ইকুইপড না, তাদের ওই অ্যাক্সেসটুকু নেই ওই থানায় বা ওই ইউনো সাহেবের কাছে ইন্টারনেটের কতটুকু অ্যাক্সেস রয়েছে এটা আমরা জানি না। কিন্তু যে কথাটি বলবো যে ঘটনার কারণ এটা আপাত দৃষ্টিতে অন্তত মনে হচ্ছে না, আমরা তদন্ত করিনি, কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও বলেছেন যে ঘটনা পূর্ব পরিকল্পিত, গোয়েন্দা সংস্থা সবই জানে। খুবই ভয়ঙ্কর একটি কথা, কিন্তু গোয়েন্দা সংস্থা যদি জানবেনই তাহলে এটার ব্যর্থতার দায়ভার কে নেবেন? উনি কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়ে কথাটি বলছেন। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কিন্তু সরকার যে স্টান্সটুকু নিয়েছে কোনোভাবেই এই দুষ্কৃতিকারীদেরকে ছেড়ে কথা বলা হবে না, কোনোভাবেই করা হবে না। একটি কারখানা থেকে শ্রমিকরা যখন 200-300 বের হচ্ছিল, ওখানে তো বেছে নেওয়া হয়নি কে আওয়ামী লীগ কে বিএনপি, যারা গিয়েছিল ভিডিও ফুটেজ থেকে সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমার মনে হয় না সরকার এই ভুলটি করবে। কয়েকটা বিষয় বলতে হবে, একটু সময় দিতে হবে। এক, যেটা বলা হলো ব্লেম গেম, একটু পরে আসছি। প্রথমত পুলিশের নির্যাতন, এটা কিন্তু পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ফল। আমাদের জাতীয় কমিটির একজনের টিয়ার সেল মারা হয়েছে, তার মুখে এসে লেগেছে, মানে মারার ব্যাপারটাও খেয়াল করতে হবে। এবং গুরুতর আহত হিসেবে রিজভি এখনো হাসপাতালে। তারপরে এটা পলিটিক্যালি ব্যবহারের এই ফলাফল চলছে, এবং এটা ওই যে রাজনীতির কথা আগে বললাম তার সাথে সম্পর্কিত। শিক্ষকদের বিষয়ে এক মুহূর্তে কমেন্ট করি। শিক্ষামন্ত্রী বলেছেন যে এগুলোর মান নাই, কোথায় কে স্কুল বানিয়েছে, আমরা রাষ্ট্রীয় উদ্যোগে স্কুল করব। আমি বলবো যে মান নাই বলেই এই যেগুলো সমাজের উদ্যোগে গড়ে উঠেছে, যে উদ্দেশ্যে গড়ে উঠুক, এগুলোকে দ্রুত রাষ্ট্রীয় অধিগ্রহণ করা দরকার এবং এগুলোকে মানসম্মত করা দরকার। এবং যেগুলো অলরেডি গড়ে উঠেছে সেগুলোকে রাষ্ট্র অধিগ্রহণ করে কিভাবে, না হলে আমাদের শিশুরা কাদের হাতে লেখাপড়া করছে? যেটা 72 সালে করা হয়নি সমস্ত কিছু জাতীয়করণ, আজকে যে সুযোগ 72 সালে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে ছিল, সমস্ত মাদ্রাসা এবং আমি এই বিষয়ে যাচ্ছি না, রামু প্রসঙ্গে আসি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে রাজনীতিটা উনি আওয়ামী লীগের পলিটিক্যাল উইংকে দিতে পারেন। উনি তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি, তাহলে ওনার দায়িত্ব ছিল এটা দ্রুত বের করা। এবং যেহেতু রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের আইন শৃঙ্খলার বাইরে কারো শক্তি আছে বলে আমরা মনে করি না, তাহলে দ্রুত এই ঘটনাটা বের করা, সেটা প্রোটেক্ট করা। আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি কারা কারা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লোকজন, সবারই নেতাকর্মীদের ওখানে উপস্থিতি দেখা গেছে। মিছিল কারা শুরু করেছিল, এমনকি ওসি পর্যন্ত সেখানে বক্তব্য রাখছে। ঘটনা কিন্তু এখানে শুধু এটা নয়, চিরির বন্দরে দিনাজপুরে লিফলেট ছাপিয়ে মাইকে প্রচার করে জনগণকে সংগঠিত করে হিন্দুদের মন্দির করা হয়েছে। সাতক্ষীরায় সারা রাত ধরে কিভাবে সংগঠিত করে তাদেরকে করা হয়েছে। রাঙামাটিতে কিভাবে মানে প্রশাসনের সহযোগিতায় এই জাতিগত নিপীড়নটা হচ্ছে। এই সবগুলো ঘটনার দিকে তাকালে দেখা যায় যে আমরা কিভাবে একটা মানে আমাদের এই দেশের সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতিগত তাদেরকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছি। এখন এটার ইমপ্লিকেশন কি? রাষ্ট্র এখানে কি দায় এড়াতে পারে? আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল শক্তি যে আমাদের এখানে কাজ করছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশের যেখানে একটা অসাম্প্রদায়িক, যেমন আমার সেদিন একজন বলছিলেন জনগণ এখন বিভক্ত হয়ে গেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে নাই, এটা একটা মিথ। আমি মনে করি যে সাম্প্রদায়িক হ্যাঁ, আমাদের সাম্প্রদায়িকতার ইতিহাস আছে, 46-এর দাঙ্গা, কিন্তু আবার একই সাথে 24 বছর সংগ্রাম করে 71 সালে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করার যে অভূতপূর্ব একটা জাগরণ তৈরি করলাম। 42 বছর শেষ কথাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর যেভাবে হামলাটা হলো, বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আপনি দেখেন চারপাশে মিয়ানমার, থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা, আপনি যে হামলার খবর দিলেন, এগুলো সবই আমরা রাষ্ট্র কিন্তু আমাদের একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। ফলে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেটাও কিন্তু এখানে খেয়াল করতে হবে। ফলে আমরা কিন্তু যদি লোকাল একটি বাকি এটা কিভাবে বলবো, আমি পার্সোনালি যেটা মনে করি যে অফকোর্স দায়ী গভর্নমেন্টকে এটা তদন্ত সাপেক্ষে বের করতে হবে। তবে একই সাথে আমরা যদি একটু ট্রেডিশনালি খেয়াল করি যে এই ধরনের সাম্প্রদায়িকতাকে ব্যবহার করার ঐতিহ্য কাদের আছে, যারা মৌলবাদী অপশক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এবং এদেরকেই আসলে এরাই এটার মধ্যে সম্পৃক্ত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। মিজানুর রহমান সাহেব যে কথা বলেছেন যে গোয়েন্দা সংস্থা জানতো, দিস ইজ অ্যাবসার্ড। কারণ সরলভাবে আপনি চিন্তা করে দেখুন, এই ঘটনা যেটি ঘটেছে এটার বেনিফিশিয়ারি গভর্নমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। কাজে গোয়েন্দা সংস্থা যদি গভর্নমেন্টের হয়ে দেশের ইন্টিগ্রিটি প্রোটেকশনের জন্য তারা কাজ করে, ইন্ডিপেন্ডেন্স, সভরেন্টি অ্যান্ড তার যে বেসিক জিনিসগুলো প্রোটেক্ট করার জন্য কাজ করে, তাহলে গোয়েন্দা সংস্থার এই কাজগুলি করার কোনো প্রশ্নই আসে না। তবে একটা জিনিস আমি বলবো যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলেন বা আমাদের সরকারি
সরকারের মেশিনারি যেগুলো আছে, আপনার এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস ডিপেন্ড করে সম্পদের উপর। এটা কিন্তু আমরা এড়িয়ে যাই, আমরা এই যে লিনিয়ার ইকুয়েশন অনেক। আমি লাস্ট কথা একটু বলতে চাই, আপনি দেখুন লাস্ট একটু বলতে চাই, এদের মধ্যে অনেক এফিসিয়েন্সি অভাব আছে, অনেক কিছু এরা পারে না বিকজ অফ দ্য ল্যাক অফ রিসোর্সেস। এই রিসোর্সের ঘাটতি আমরা তৃতীয় বিশ্বের আপনি জনসম্পদের ঘাটতির কথা বলছেন এবং বলছেন রিসোর্স মানে ওভারঅল জনসম্পদের ঘাটতি তো সবসময় থাকে, আন্তরিকতা। তৃতীয় বিশ্বে একটি দেশের একটা গোয়েন্দা সংস্থা, আপনি আমেরিকার মতো CIA কে আপনি দেখুন যে কিভাবে দুটি বিল্ডিং ভেঙে দিয়ে আসছে। আজকের মতো ৭১ মঞ্চ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।